গুড ডে স্টুডেন্ট। আচ্ছা দেখো, আগের দিন আমি তোমাদের নবনব সৃষ্টি রচনাংশে কিছুটা অংশ পড়িয়েছিলাম, আশা করি বুঝতে পেরেছো, তাই তো? আজকে তাহলে তারপর থেকে আমি কিছুটা অংশ পড়াই, ঠিক আছে? আচ্ছা দেখো, আমাদের এতটা হয়েছিল যে এই আরবি ফার্সি শব্দের ব্যবহার বাংলা ভাষায় খুব বেশি পরিমাণে দেখা যায়। এমনকি ওই রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম এনারাও তাদের গ্রন্থে আরবি ফার্সি ভাষা ব্যবহার করেছেন, তাদের যে সাহিত্য সৃষ্টি তাতে ব্যবহার করেছেন। বিদ্যাসাগরও করেছেন, এতটা হয়েছিল, তাই তো? এরপর এমনকি হিন্দি সাহিত্যের একজন কবি যার নাম প্রেমচন্দ্র বা প্রেমচাঁদ, তিনিও কিন্তু তার সাহিত্যে আরবি ফার্সি শব্দ ব্যবহার করেছেন। এখন এর পরের থেকে আমরা আজকে পড়ব। বলছে এ স্থলে আরেকটি কথা বলে রাখা ভালো। বলছে এখানে আরেকটি কথা বলে রাখা ভালো। কথাটি কি? রচনার ভাষা তার বিষয়বস্তুর উপর নির্ভর করে। মানে কোনো একটা বিষয় নিয়ে আমি কিছু লিখছি, তো সেই বিষয়বস্তুটা যেমন হবে ভাষাটাও কিন্তু সেরকমই হবে। ধরো আমি কোনো একটা হাসির গল্প যদি লিখি, সেখানে খুব গুরুগম্ভীর ভাষা ব্যবহার করলাম, যেটার অর্থই আমরা জানি না, ডিকশনারি খুলে দেখতে হচ্ছে, সেক্ষেত্রে আমার তো ওই সাহিত্য সৃষ্টির উদ্দেশ্যটা ব্যর্থ হবে। কারণ আমি চেয়েছিলাম রচনাটা হাস্যরসাত্মক হয়ে উঠুক, অর্থ না বুঝলে মানুষ হাসবে কী করে, তাই না? সেরকম তাই বলছে রচনার ভাষা তার বিষয়বস্তুর উপর নির্ভর করে। শঙ্কর দর্শনের আলোচনায় ভাষা সংস্কৃত বহুল হবে। শঙ্কর দর্শন বলতে শঙ্করাচার্য, তিনি দর্শন শাস্ত্র বিষয়ক একটি গ্রন্থ লিখেছিলেন। হ্যাঁ, তো এই শঙ্করাচার্য হচ্ছেন একজন তর্কশাস্ত্র পণ্ডিত। তো তিনি দর্শন শাস্ত্র বিষয়ক একটি গ্রন্থ লিখেছেন। সেই গ্রন্থের ভাষা সংস্কৃত বহুল হবে, মানে সেই গ্রন্থের ভাষাটা কিন্তু ভাষায় সংস্কৃতের ব্যবহার খুব বেশি থাকবে, এটা স্বাভাবিক। সংস্কৃত বহুল হবে, বহুল মানে বেশি পরিমাণে। পক্ষান্তরে মোগলাই রেস্তোরাঁর ভাষা বর্ণনাতে ভাষা অনেকখানি হুতম ঘেঁষা হয়ে যেতে বাধ্য। বলছে মোগলাই রেস্তোরাঁ, মোগলাই তো মোগল থেকে এসেছে, রেস্তোরাঁ হচ্ছে ওই চা জলখাবার পাওয়া যায় এই ধরনের দোকান, তাই তো? তো এই রেস্তোরাঁর যে ভাষা, সেই ভাষাটা কিন্তু সেই রেস্তোরাঁ সম্পর্কে যদি আমরা বর্ণনা করতে যাই, সেই ভাষাটা কিন্তু হবে অনেকটা হুতম ঘেঁষা। হুতম ঘেঁষা বলতে ওই কালীপ্রসন্ন সিংহের হুতম প্যাঁচার নকশা গ্রন্থ আছে, সেই গ্রন্থে একদম কথ্য চলিত ভাষার ব্যবহার আছে। তো সেই রকম কথ্য চলিত ভাষার ব্যবহার করেই এই মোগলাই রেস্তোরাঁর বর্ণনা আমরা করতে পারবো বা করব। সেখানে খুব বেশি গুরুগম্ভীর ভাষা ব্যবহার করার দরকার নেই। আবার বসুমতীর সম্পাদকীয় রচনার ভাষা এক। বসুমতী হচ্ছে একটি সাপ্তাহিক পত্রিকা, ঠিক আছে? তো এই পত্রিকার যে সম্পাদকীয় একটা কলাম থাকে সব পেপারে, যে কোনো পেপার আমরা বাড়িতে যে পেপার নিই, এই আনন্দবাজার বলো, বর্তমান বলো, সব পেপারের তো একজন করে সম্পাদক থাকেন বা এডিটর। তো সম্পাদকরা তাদের কিছু বক্তব্য লেখেন, একটা কলাম থাকে সেখানে তারা লেখেন। তো সেরকম বসুমতী হচ্ছে একটা পত্রিকার নাম, যেটা একটা সাপ্তাহিক পত্রিকা। সেই পত্রিকার যিনি সম্পাদক, তিনি যখন সম্পাদকীয় কলমটাতে কিছু লিখবেন, তখন কিন্তু সেই লেখার ভাষাটা একটু গাম্ভীর্যপূর্ণ হবে। আবার বলছে বাঁকা চোখের ভাষা ভিন্ন। বাঁকা চোখের ভাষা মানে ব্যঙ্গাত্মক কোনো কথা যদি আমরা ব্যবহার করি, ব্যঙ্গ করে কাউকে কিছু বলি, তখন কিন্তু সেই ভাষাটা আবার আলাদা হয়। সেটা কেমন হয়? তাতে থাকে চটুলতা। চটুলতা মানে মানে কি বলবো, চঞ্চলতা। হ্যাঁ, অতি সাধারণ কিছু শব্দ, যেগুলো কোনো গুরুগম্ভীর কিছু হয় না আর কি, সেই ধরনের শব্দ থাকে ব্যঙ্গাত্মক কথাবার্তার মধ্যে। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে, রচনার বিষয়বস্তুটা আমি যা নিয়ে লিখছি, সেই বিষয়বস্তুর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে আমাদের রচনার ভাষাটা। আচ্ছা, এবার দেখো,
বাংলায় যেসব বিদেশি শব্দ ঢুকেছে তার ভিতরে আরবি, ফার্সি এবং ইংরেজি প্রধান। আমাদের এই বাংলা ভাষা আমরা আগে দেখেছি যে আত্মনির্ভরশীল ভাষা নয়, প্রচুর বিদেশি শব্দ বাংলা ভাষার মধ্যে ঢুকেছে। তো তার মধ্যে 3টি বিদেশি শব্দ বেশি পরিমাণে ঢুকেছে, আরবি, ফার্সি এবং ইংরেজি। সংস্কৃত শব্দ বিদেশি নয় এবং পর্তুগিজ, ফরাসি, স্প্যানিশ শব্দ এতই কম যে সেগুলো নিয়ে অত্যাধিক দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। তাহলে বাংলা ভাষার শব্দ ভাণ্ডারে আরবি, ফার্সি, ইংরেজি সবচেয়ে বেশি পরিমাণে ঢুকেছে। সংস্কৃত ঢুকেছে, কিন্তু সংস্কৃত ভাষা তো বিদেশি ভাষা নয়। আমাদের দেশে প্রাচীনকালে সংস্কৃত ভাষার বহুল ব্যবহার ছিল। তো সংস্কৃত যেহেতু বিদেশি নয়, সেকালে বলা যায় না যে বিদেশি ভাষা ঢুকেছে সংস্কৃত একটা, বলা যায় না। তাছাড়া ঢুকেছে পর্তুগিজ, ফরাসি আর স্পেনিশ। এই 3টে ভাষার কিছু শব্দ বাংলা ভাষায় ঢুকেছে, কিন্তু সেইগুলো এত কম পরিমাণে যে সেইগুলোকে নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। মানে আমরা যদি মনে করি বাংলা ভাষা থেকে এই 3টে ভাষার শব্দ বাদ দেব, আমরা অনায়াসে বাদ দিতে পারি, পর্তুগিজ, ফরাসি আর স্প্যানিশ। তবে আরবি, ফার্সি আর ইংরেজি বাদ দেওয়া কিন্তু খুব কঠিন। বাংলা ভিন্ন অন্য যে কোনো ভাষার চর্চা আমরা করি না কেন, সেই ভাষার শব্দ বাংলাতে ঢুকবেই। বলছে বাংলা ছাড়া আমরা অন্য যে কোনো ভাষা নিয়ে যদি চর্চা করি, চর্চা করতে আমরা পড়াশোনা করি, আলোচনা করি, তো সেই ভাষার কিছু শব্দ বাংলাতে ঢুকবেই। এটা স্বাভাবিক ব্যাপার। যেমন আমরা এখন ইংরেজি নিয়ে পড়াশোনা করি, তাই তো? আমাদের ইংরেজিটা আমাদের কম্পালসারি রয়েছে, আমাদের মানে পাঠ্য পুস্তক রয়েছে আমাদের, হ্যাঁ, মাধ্যমিক স্তরে, উচ্চ মাধ্যমিক স্তরে। তো সেক্ষেত্রে কি হয় যে আমরা বাংলার সাথে সাথে ইংরেজি চর্চাও করছি। তাই আমরা বাংলা কথা বলার সময় 10টা বাংলা কথা বললে তার মধ্যে 2টো ইংরেজি কিন্তু আমরা ব্যবহার করে ফেলি। অনেক সময় ইচ্ছে করে, অনেক সময়ে অনিচ্ছাতেও করে ফেলি। তো বলছে বাংলা ছাড়া অন্য যে কোনো ভাষার নিয়ে যদি আমরা চর্চা করি, সেই ভাষার শব্দ আমাদের কিন্তু বাংলা ভাষায় ঢুকবে। সংস্কৃত চর্চা এদেশে ছিল বলে বিস্তর সংস্কৃত শব্দ বাংলায় ঢুকেছে। সংস্কৃতের চর্চা বহু প্রাচীনকালে এদেশে খুবই ছিল, সেই কারণে সংস্কৃতের বহু শব্দ বাংলায় ঢুকেছে। আবার এখনো আছে বলে অল্প বিস্তর ঢুকছে। এখনো কিন্তু সংস্কৃতের চর্চা আমাদের দেশে আছে, কারণ আমাদের তো সিলেবাসে রয়েছে, হ্যাঁ, আমাদের তো স্কুল স্তরে পড়তেই হচ্ছে সংস্কৃত, বাধ্যতামূলক এই পর্যন্ত, তাই তো? এইচএস স্তরেও আছে, আমি ইচ্ছে করলে পড়তে পারি, কলেজেও আছে, কিন্তু আছে সংস্কৃতের চর্চা, তাই তো? তাহলে যেহেতু সংস্কৃতের চর্চা আছে আমাদের স্কুলে, মানে আমাদেরকে পড়তে হচ্ছে, তাই জন্য কিন্তু এখনও অল্প বিস্তর মানে কম পরিমাণে সংস্কৃত শব্দ কিন্তু বাংলা শব্দ ভাণ্ডারের অন্তর্ভুক্ত হচ্ছে, বাংলা ভাষার মধ্যে ঢুকছে। যতদিন থাকবে ততদিন আরও ঢুকবে বলে আশা করতে পারি। স্কুল কলেজ থেকে যে আমরা সংস্কৃত চর্চা উঠিয়ে দিতে চাই না, তার অন্যতম প্রধান কারণ বাংলাতে এখনও আমাদের বহু সংস্কৃত শব্দের প্রয়োজন। বলছে আমরা স্কুল কলেজ থেকে সংস্কৃত চর্চা উঠিয়ে দিতে চাইলে উঠিয়ে দিতে পারবো না, কারণ আমাদের এখনও প্রচুর পরিমাণে সংস্কৃত শব্দের প্রয়োজন আছে। হ্যাঁ, বাংলা ভাষায় প্রচুর সংস্কৃত শব্দের প্রয়োজন আছে। তাহলে আমরা যদি সংস্কৃত চর্চা উঠিয়ে দেবো বলি, কিন্তু আমরা উঠিয়ে দিতে পারবো না। সংস্কৃত চর্চা উঠিয়ে দিলে আমরা অন্যতম প্রধান খাদ্য থেকে বঞ্চিত হব। এটা একটা উদাহরণ দিয়ে বুঝিয়েছেন। যেমন আমরা আমাদের অন্যতম প্রধান খাদ্য হচ্ছে ভাত, তাই তো? বাঙালিদের আমরা ভেত বাঙালি কথাটা বলিও, সেরকম বাংলা ভাষায় সবচেয়ে বেশি পরিমাণে সংস্কৃত শব্দ আছে। কিন্তু তো সংস্কৃত চর্চা আমরা উঠিয়ে দিতে পারছি না, কারণ তাহলে আমরা ওই আমাদের প্রধান খাদ্য ভাত যেমন, সেরকম প্রধান বাংলা ভাষার প্রধান যে আগন্তুক শব্দ বাংলা ভাষায় যেগুলো ঢুকেছে বাইরে থেকে, সেই শব্দের মধ্যে সংস্কৃত প্রধান, তাই আমরা প্রধান খাদ্য থেকে বঞ্চিত হব। ইংরেজির বেলাতেও তাই। তো এই বাংলা ভাষার মধ্যে ইংরেজি, সংস্কৃত, আরবি ভাষা এই সব তো ঢুকেছে। তো ইংরেজির বেলাতেও তাই, মানে ইংরেজি চর্চাও কিন্তু আমরা উঠিয়ে দিতে পারবো না এত সহজে। বিশেষ করে দর্শন, নন্দনশাস্ত্র, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা ইত্যাদি জ্ঞান এবং ততোধিক প্রয়োজনীয় বিজ্ঞানের শব্দ আমরা চাই। যেমন আমরা দর্শনশাস্ত্র বলে একটা শাস্ত্র, একটা বিষয়, নন্দনশাস্ত্র যেটা হচ্ছে
সৌন্দর্য চর্চা বিষয়ক একটা পাঠ আর কি। তো পদার্থবিদ্যা আমরা জানি, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, এইসব বিষয়ে যদি আমরা জ্ঞান লাভ করতে চাই বা বৈজ্ঞানিক শব্দ, যদি এইসব বিষয়ের কোনো বৈজ্ঞানিক শব্দ আমরা চাই, তাহলে সেইগুলো বেশিরভাগই কিন্তু ইংরেজি ভাষার শব্দ। যেমন আমরা এটাও জানি যে আমরা এই যখন সায়েন্স নিয়ে, যদি এরপরে এইচএসের পর হয়তো সায়েন্স নিয়ে পড়তে যাচ্ছি কেউ, বা ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, যে কোনো ক্ষেত্রেই হোক না কেন, আমাদের কিন্তু পাঠ্যপুস্তকগুলো বাংলাতে অতটা ভালো নেই, ইংরেজিতেই আছে। তাহলে কি ইংরেজি চর্চা আমরা এত সহজে উঠিয়ে দিতে পারবো না? আমাদের এখনও অনেক বৈজ্ঞানিক শব্দ ইংরেজিতেই আছে যেগুলোর বাংলা নেই। তাই রেলের ইঞ্জিন কী করে চালাতে হয় সে সম্বন্ধে বাংলাতে কোনো বই আছে বলে আমি জানি না। তাই এইসব টেকনিক্যাল শব্দের প্রয়োজন যে আরও কত বেশি, সে সম্বন্ধে কোনো সুস্পষ্ট ধারণা এখনও আমাদের মনের মধ্যে নেই। লেখক বলছেন যে এই যে রেলের ইঞ্জিন কিভাবে চালাতে হয়, আমার হয়তো জানতে ইচ্ছে গেল, আমি জানতে চাই, পড়ে জানবো কিভাবে চালায়, কিন্তু আমি যদি বাংলাতে কোনো বই খুঁজি, বাংলায় লেখা কিন্তু বই নেই, সেটা ইংরেজিতে লেখা বই আছে। তাহলে ইংরেজি ভাষার চর্চা আমরা উঠিয়ে দিলে আমরা কিন্তু অনেক কিছু জ্ঞান অর্জন করা থেকে বঞ্চিত হয়ে যাব। তাই তো এই যে টেকনিক্যাল ব্যাপারগুলো, টেকনিক্যাল শব্দগুলোর যে প্রয়োজন আছে ইংরেজিতে, সেগুলো এবং কত যে প্রয়োজন আছে, কত বেশি পরিমাণে প্রয়োজন আছে, সেইগুলো আমাদের কিন্তু সেইগুলো সম্বন্ধে কোনো ধারণা নেই। তাহলে ইংরেজি ভাষার চর্চাও কিন্তু আমরা উঠিয়ে দিতে পারবো না সংস্কৃতের মতো। সুতরাং ইংরেজি চর্চা বন্ধ করার সময় এখনও আসেনি, এখনও ইংরেজি চর্চা বন্ধ করার সময় আসেনি। আমরা যদি বলি যে ইংরেজি পড়বো না, শুধুই বাংলা পড়বো, চলবে না কিন্তু। তাহলে আমরা উচ্চতর পর্যায়ে জ্ঞান আহরণ করা থেকে বঞ্চিত হয়ে যাব। হ্যাঁ, একমাত্র আরবি ফার্সি শব্দের বেলা অনায়াসে বলা যেতে পারে যে এই দুই ভাষা থেকে ব্যাপকভাবে আর নতুন শব্দ বাংলাতে ঢুকবে না। বলছে তবে এই যে আরবি ফার্সি আর ইংরেজি, এই তিনটে ভাষার শব্দ তো বেশি পরিমাণে বাংলায় ঢুকেছে, ইংরেজিটা আমরা উঠিয়ে দিতে পারবো না, বুঝলাম। কিন্তু আরবি ফার্সি শব্দের বেলায় বলা যেতে পারে যে এই দুই ভাষার থেকে আর নতুন কোনো শব্দ বাংলা ভাষায় ঢুকবে না, এটা বলা যেতে পারে। কারণ কি, পশ্চিম বাংলাতে আরবি ফার্সি চর্চা যাবো করছে, পশ্চিম বাংলায় আরবি ফার্সি চর্চা খুব একটা আর হয় না। পূর্ব বাংলায়ও এই সব ভাষার প্রতি তরুণ সম্প্রদায়ের কৌতূহল অতিশয় ক্ষীণ বলে তার আয়ু দীর্ঘ হবে বলে মনে হয় না। এবং পূর্ববঙ্গেও এই আরবি ফার্সি ভাষার চর্চা তরুণ সম্প্রদায় খুব একটা করছে না, তাদেরও কৌতূহল খুব একটা নেই। তাই জন্য এই আরবি ফার্সির যে আয়ু, সেটা খুব একটা দীর্ঘ হবে বলে মনে হচ্ছে না। এবং শেষ কথা, আরব ইরানে অদূর ভবিষ্যতে যে হঠাৎ কোনো অভূতপূর্ব জ্ঞান বিজ্ঞানের চর্চা আরম্ভ হয়ে বাংলাকে প্রভাবিত করবে তার সম্ভাবনাও নেই। এবং আমরা যদি এটা মনে করি যে ভবিষ্যতে হঠাৎ করে হয়তো আরব এবং ইরান খুবই বিজ্ঞানোন্নত হয়ে গেল, সেখানে হয়তো বিজ্ঞানের অভূতপূর্ব কোনো চর্চা আরম্ভ হলো বিজ্ঞান বিষয়ে, এবং তার ফলাফল আমরা ভোগ করব, আমাদের এদেশে মানুষেরা ভোগ করব, এমন সম্ভাবনাও খুব কম। আরব এবং ইরান এতটা বিজ্ঞান উন্নত দেশ নয় যে তারা বিজ্ঞানে হঠাৎ করে প্রচণ্ড উন্নতি করলো, তার ফলাফল আমরা ভোগ করলাম, এমনটা কিন্তু সম্ভাবনা খুব একটা নেই। কাজে আরবি এবং ফার্সি ভাষার চর্চা বন্ধ করব বললে করা যেতে পারে, যদিও সবটাই সময় সাপেক্ষ, কিন্তু করা যেতে পারে। কিন্তু যেসব আরবি ফার্সি শব্দ বাংলাতে ঢুকে গিয়েছে তার অনেকগুলো যে আমাদের ভাষাতে আরও বহুকাল চালু থাকবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। বলছে কিন্তু যেসব আরবি ফার্সি শব্দ আমাদের বাংলাতে ঢুকে গেছে সেই আরবি ফার্সি শব্দগুলো কিন্তু আরও বহুকাল ধরে আমাদের এই বাংলাতে কিন্তু চালু থাকবে, অতি সহজে সেইগুলোকে বাংলা থেকে বাদ দেওয়া যাবে না, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং দ্বিতীয়ত, কোনো লেখক নতুন বিদেশি শব্দের সন্ধান বর্জন করে পুরানো বাংলার চণ্ডী থেকে আরম্ভ করে হুতম পর্যন্ত অচলিত আরবি ফার্সি শব্দ তুলে নিয়ে সেগুলো কাজে লাগাবার চেষ্টা করছেন। এমন অনেক লেখক বা সাহিত্যিক যারা আছেন, যারা কী করছেন, তাদের সাহিত্য রচনার সময় নতুন শব্দ ব্যবহার করছেন না। তারা কী করছেন, নতুন শব্দের সন্ধান করছেন না, তারা ওই পুরানো চণ্ডী বলতে এখানে প্রাচীনকালের সাহিত্য চণ্ডীমঙ্গল যে কাব্য, যার একজন বিশিষ্ট কবি মুকুন্দরাম চক্রবর্তী, হ্যাঁ,
সেই মঙ্গল কাব্য থেকে কিছু শব্দ সংগ্রহ করছেন। হুতম হচ্ছে কালীপ্রসন্ন সিংহের লেখা হুতম প্যাঁচার নকশা, সেখান থেকে কিছু শব্দ সংগ্রহ করছেন এবং কিছু অচলিত আরবি ফার্সি শব্দ যেগুলো আমাদের বাংলা ভাষায় ব্যবহৃত হয়েছে কিন্তু এখন আর খুব একটা চলে না, সেই শব্দগুলোকে তারা তাদের সাহিত্যের মধ্যে ব্যবহার করার চেষ্টা করছেন। তার ফলে কি হচ্ছে, যেগুলো আমরা আগে ব্যবহার করছি সেগুলোই করছি, নতুন করে কোনো আর শব্দ ব্যবহার করছি না। এই কাজটা কিন্তু অনেক সাহিত্যিক এবং লেখক করছেন। কিছুদিন পূর্বেও এই এক্সপেরিমেন্ট করা অতিশয় কঠিন ছিল। বলছি কিছুদিন আগেও এই ধরনের এক্সপেরিমেন্ট খুব একটা কেউ করতো না, মানে এই ধরনের এক্সপেরিমেন্টটা করার অতটা দেওয়া ছিল না, কিন্তু এখন করছে। কিন্তু অধুনা বিশ্ববিদ্যালয়ের কল্যাণে অনেক ছাত্রছাত্রীকে বাধ্য হয়ে পুরানো বাংলা পড়তে হয়। এখন এই বিশ্ববিদ্যালয়ের সিলেবাসেই হয়তো এই ধরনের কোনো বিষয় রয়েছে যে পুরানো বাংলা, প্রাচীন বাংলা গ্রন্থ তাদের পড়তে হবে, সেখান থেকে প্রাচীন যে আরবি ফার্সি যেসব শব্দ ব্যবহৃত হয়েছে সেই সব গ্রন্থে সেই শব্দগুলোকে তুলে নিয়ে তার একটা লিস্ট বানাতে হবে। এই ব্যাপারটা বিশ্ববিদ্যালয়ের যারা পড়ে তারা বিশ্ববিদ্যালয়ের নির্দেশে কিন্তু তারা বাধ্য হয়ে তারা করছে এই কাজটা। তারা এই সব শব্দের অনেকগুলো অনায়াসে বুঝতে পারবে বলে অচলিত অনেক আরবি ফার্সি শব্দ নতুন মেয়াদ পাবে। বলছে তারা কি করবে, তারা এই সব শব্দগুলো, যে শব্দগুলো আগে ব্যবহার হয়েছে সেইগুলোই যদি ব্যবহার করা হয় তাহলে অনেক সহজে সবাই বুঝতে পারবে কোনো একটা রচনার বিষয়বস্তুটা। কারণ সেগুলো তাতে পরিচিত শব্দ, হয়তো এখন ব্যবহার হচ্ছে না কিন্তু একসময় হয়েছে। তো সেই শব্দগুলোকেই যদি ব্যবহার করা যায় তাহলে নতুন শব্দের প্রয়োজনও হলো না, আর সেই শব্দগুলো নতুনভাবে মেয়াদ পেল মানে তারা আরও দীর্ঘদিন টিকে রইল। ঠিক আছে, আচ্ছা আজকে এতটাই থাক তাহলে, পরের দিনে বাকিটা হবে।